প্রিয় শিক্ষার্থী এবং যারা আজকের এই অনলাইন ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে বাংলা বানানের প্রত্যয় ঘটিত যে নিয়মগুলো আছে তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। গুরুত্বপূর্ণ এই জন্য যে এই শব্দগুলো আমরা প্রায়শই ব্যবহার করি। তো সেই শব্দের যে প্রত্যয় ঘটিত নিয়মে শুদ্ধ হচ্ছে সেই নিয়মগুলো আজকে তুলে ধরব। তো এখানে প্রত্যয় ঘটিত, আমি কিন্তু প্রত্যয় করাচ্ছি না। প্রত্যয়টা যখন করাবো তখন প্রত্যয় যে বিস্তারিত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমি দেব। আজকে শুধুমাত্র বানানের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ কিছু বানানের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি লক্ষ্য করুন বোর্ডে যে প্রথমে আমি এই যে এখানে আদিস্বরের বৃদ্ধি অর্থাৎ প্রথম শব্দের যে প্রথম বর্ণ, সেই বর্ণটা যদি স্বরেয় থাকে উচ্চারণ, তাহলে সেটি প্রত্যয় যুক্ত হওয়ার পর স্বরে আকার হবে। আবার যে হোক বা এ যদি থাকে তাহলে প্রত্যয় যুক্ত হওয়ার পর সেটি ঐকার হবে, এবং এবং ও যদি থাকে তাহলে সেটা আদিস্বরে বৃদ্ধি ঘটে ও হবে। এই তিনটা আদিস্বরের বৃদ্ধি, অর্থাৎ এই যে কয়েকটা দেখালাম, এই কয়েকটা আদিস্বরের বৃদ্ধি মনে রাখবেন যে একটা আ, একটা ওই, একটা ও। আর এখানে লক্ষ্য করুন যে প্রত্যয়গুলো দিয়েছি, এই প্রত্যয়গুলো যুক্ত হলে ওই আদিস্বরের বৃদ্ধি ঘটবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রত্যয় শুধু দিয়েছি, সব প্রত্যয় দেইনি। আরও অনেক প্রত্যয় আছে যেখানে আদিস্বরের বৃদ্ধি ঘটে, কিন্তু আপাতত আমি এই কয়েকটা দেখালাম, কেননা এইগুলো দিয়ে অনেক শব্দ আমরা তৈরি করি এবং সেই শব্দগুলো বানান আমরা এগুলো না জানার কারণে ভুল হয়ে যায়। যেমন প্রথমে যে প্রত্যয়টা দেখালাম, এই প্রত্যয়টা এই যে প্রত্যয় অর্থাৎ মূর্ধন্য স, তারপরে ইয়র মতন মনে হচ্ছে। আমরা কিন্তু বেশিরভাগ লোকই মনে করি যে মূর্ধন্য শয় ইয়। মনে রাখবেন যে মূর্ধন্য শয়ের সঙ্গে ইয় বর্ণের যুক্ত বর্ণ হয় না। ইয় বর্ণের সাথে যুক্ত বর্ণ হয় ইয়র চরণে যে কয়েকটা বর্ণ, ইয়র যে লাইনে যে কয়েকটা বর্ণ আছে, অর্থাৎ চ, ছ, জ, ঝ, তার সাথে ইয় হতে পারে। তাহলে এই বর্ণটার নাম কি? সংস্কৃতে অর্থাৎ মূর্ধন্য ন লিখতে ইয়র মতন তারা ব্যবহার করত। সেই ধারা অনুযায়ী এই বর্ণটা চলে আসছে। অর্থাৎ এখানে বর্ণ রয়েছে মূর্ধন্য স, আর একটা হচ্ছে মূর্ধন্য ন। এই দুইটা মিলেই কিন্তু এই বর্ণটা স্ন যেভাবে উচ্চারণ করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ মূর্ধন্য স এর সাথে মূর্ধন্য ন, মূর্ধন্য স একটা হসন্ত হয় এখানে, অর্থাৎ আংশিক উচ্চারণ হবে। তো এই প্রত্যয়টা বিকল্প হিসাবে আমরা এই জ প্রত্যয় দিয়েও কিন্তু ব্যবহার করতে পারি। আমরা ইদানিং করছি এবং বইপত্রে কিন্তু এইভাবে লেখা হচ্ছে। আবার এখানে আছে স্নেক, যেটাকে আমরা বর্তমানে ইক দিয়েও আমরা লিখতে পারি। অর্থাৎ ইক উচ্চারণ হলে, তৎসম শব্দে ইক উচ্চারণ হলে সেখানে এই প্রত্যয়টা যুক্ত হবে, অথবা এইটা আমরা বিকল্পে ব্যবহার করতে পারব। আর এটা সাধারণত আদিস্বরের বৃদ্ধি ঘটবে ঠিকই, কিন্তু শেষে একটা অব অর্থাৎ স্বরেয় ব, অব অথবা স্বরেয়, এটা উচ্চারণ হয়। যেমন সাংসদ, তারপরে ভারত, সেখানে কিন্তু এই প্রত্যয়গুলো রয়েছে। তো আমি প্রথম নিয়মে যাচ্ছি, আমি এটা এখন মুছবো না, কেননা নিয়মটা ব্যাখ্যা করার জন্য। অর্থাৎ এই নিয়মটাতে আমি দেখাচ্ছি কয়েকটা শব্দ। যেমন দরিদ্র মূল শব্দ। দরিদ্রের সঙ্গে যদি আমি ওই প্রত্যয়টা যুক্ত করে দেই, অথবা ওইটা না লিখে যদি আমি অন্তস্থ জও লিখি, অন্তস্থ জ বলতে কিন্তু আমরা জফলাকে বুঝতে পারি, আবার স্বাধীনভাবে
অন্তস্থ জও কিন্তু বোঝা যেতে পারে, অর্থাৎ দুইভাবেই হবে। তো এই প্রত্যয়টা যুক্ত হওয়ার কারণে এই যে আদি স্বর দ, এর সঙ্গে একটা অ উচ্চারণ হচ্ছে, সেই অটা অর্থাৎ অ থেকে এখানে আ, এই আ উচ্চারণটা হবে। অর্থাৎ যে শব্দটা আমরা লিখব সেটা হচ্ছে দারিদ্র, এই সঙ্গে একটা জফলা। মনে রাখবেন যে দারিদ্র যখন লিখব তখন কিন্তু জফলা, যখন দরিদ্র লিখব তখন কিন্তু প্রত্যয় যুক্ত হয়নি, যে কারণে শুধুমাত্র রফলাটাই এখানে আসছে, জফলা কিন্তু আসেনি। এখন এই দারিদ্র এর সঙ্গে যদি আমি একটা আবার তা যোগ করে দেই তাহলে সেটা চূড়ান্ত ভুল হবে। কেননা এই প্রত্যয়টা যুক্ত হলে, অর্থাৎ এই প্রত্যয়টা যুক্ত হলে তারপরে আর কখনো তা হয় না। একই রকম আমি যদি 1 যোগ, তাহলে এটা হবে ঐক্য, ঐক্য, ঐক্য। এখন যদি আমি এখানে তা দিই তাহলে ভুল হবে, অর্থাৎ এই প্রত্যয় যেহেতু এখানে যুক্ত আছে, কাজে এই প্রত্যয় যুক্ত হওয়ার পরে ওই শব্দের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হবে না, তাহলে ঐক্যতা আমরা বলতে পারবো না। ঐক্যতা না বলে আমরা তা যদি নিতে চাই তাহলে আমরা বলতে পারি একতা, আমরা বলতে পারি একতা, একতা। যেমন দৈন্য, দৈন্য, দৈন্য অর্থাৎ আদিস্বরে বৃদ্ধি ঘটলো, এখানে দৈন্য প্রত্যয় যুক্ত হয়ে গেছে, এর সঙ্গে কিন্তু তা এটা যোগ করব না। তাহলে আমরা তা দিতে পারবো যখন আমরা ওখানে বলবো যে দীনতা, দীনতা যখন বলবো তখন আমরা তা সেখানে দিতে পারবো। তাহলে আমরা দরিদ্র বানান জফলা দিয়ে লিখবো না, দরিদ্র বানান এইটাই, কিন্তু যখন এই প্রত্যয়টা যুক্ত হয়ে যাবে তখন এখানে জফলা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ এই জফলাটা এখানে থাকবে, প্রত্যয় হিসেবে এখানে আসবে। তো এখানে আরেকটা শব্দ দেখুন, যেমন শহীদ যোগ অন্তস্থ জ, শহীদ যোগ জ। তো এই প্রত্যয় মানে আদিস্বরে বৃদ্ধি ঘটবে, কি শব্দটা হবে? এই শটা, এই যে এখানে অ থেকে আ হচ্ছে, অর্থাৎ সা, হয় রস্বইকার এখানে দেওয়া আছে, আর এই ত এর সঙ্গে এটা মানে একটা জফলা। অর্থাৎ সাহিত্য শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমাদেরকে মূল শব্দ নিতে হবে শহীদ, শহীদ শব্দের সঙ্গে এই প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে হলো সাহিত্য। এই জাতীয় বহু শব্দ আছে, যেমন পাণ্ডিত্য, পাণ্ডিত্য, তাহলে মূল শব্দটা হবে পণ্ডিত, তার সঙ্গে এই প্রত্যয় যদি যোগ করে দেই তাহলে যে প্রত্যয়টা হবে সেটা হচ্ছে পাণ্ডিত্য। যেমন অলস, তার সঙ্গে যদি প্রত্যয় যোগ করে দেই তাহলে সেখানে হবে আলস্য, আলস্য, অর্থাৎ অলস, তার সঙ্গে আমি জ লিখলাম, জ প্রত্যয় যোগ করে দেওয়ার কারণে এই অটা এখানে হবে আ, ল দেওয়া আছে ওখানে দন্ত স, আর এই প্রত্যয়টা হলো জফলা। অর্থাৎ প্রত্যেকটা শব্দে ওই প্রত্যয় যুক্ত হলে সেখানে একটা জফলা আসবেই। এখন কিছু কিছু শব্দ আছে যেখানে আমরা প্রমিত নিয়মে জেনেছি যে রেপ থাকলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, কিন্তু সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে। আমি দুইটা উদাহরণ দেব। যেমন ধীর, এই ধীর তার সঙ্গে যদি আমি এই জ প্রত্যয় বা এই মূর্ধন্য ছয় নয় জফলা প্রত্যয় যুক্ত করে দেই, দুইটার যে কোনো একটা আমরা নিতে পারি, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে দীর্ঘী, মূল শব্দের সঙ্গে আছে দীর্ঘিকারে, যে এখানে দীর্ঘী, তাহলে মূল শব্দটা কি হবে? ওই দিয়ে হবে, অর্থাৎ ধয়ের সঙ্গে ধয় ঐকার, আর এই যে জ যেটা আছে ধৈর্য, অর্থাৎ এই রেপটা এখানে জফলা, এই মানে জ, এখানে জ আসলে এখানে রেপ হয়ে গেল, অর্থাৎ এই রটা এখানে রেপ হয়ে গেল। কিন্তু যদি আমি দৈর্ঘ্য শব্দটা বলি, দৈর্ঘ্য, তাহলে আমি মূলটা নিব দীর্ঘ, এখানে কিন্তু রেপ দেওয়া আছে, মূল শব্দের সঙ্গেই রেপ দেওয়া আছে,
প্রত্যয় যুক্ত হওয়ার পরেও কিন্তু এখানে রেপ থাকবে। দীর্ঘ যোগ এই প্রত্যয়, এখন যে শব্দটা হবে এখানে দীর্ঘিকার, তাহলে এটা আদিস্বরের বৃদ্ধি হবে ওইকারে, অর্থাৎ এখানে হবে ঘয় রেপ। এই যে ঘয় রেপ নিলাম, আর এই যে জ প্রত্যয়, এই জ প্রত্যয় কিন্তু এখানে থাকলো। তাহলে প্রমিত নিয়মে যেটা বলা হয়েছিল যে রেপ থাকার কারণে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ জফলাটা হবে না, কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু তা না, এখানে জফলা হবে। সব ক্ষেত্রে না, ব্যতিক্রম, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেখানে রেপ জফলা বাদ দেওয়ার কোনো উপায় নেই। প্রমিত নিয়মে যেখানে বলছে রেপ জফলা একসঙ্গে হবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, তো কিছু কিছু শব্দ যেটা দেখালাম, অর্থাৎ এখানে এটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। 2 নম্বর নিয়ম আমি দেখাচ্ছি এবার, সেটা হলো স্নিক বা ইক। আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। মূল প্রত্যয় কিন্তু এটা, এইগুলো, কিন্তু বর্তমানে আমরা সেটাকে এই ইক দিয়ে আমরা লিখতে পারি। এটার উচ্চারণ কিন্তু ইক। যেমন যেমন অঙ্গ, অঙ্গ যোগ ইক আমি দিলাম, বা স্নিক যে কোনো একটা দিব আমি, তাহলে যেটা হবে এই অটা হয়ে যাবে এখানে আর, আর এই ও গয় রস্বই আর এই ক আঙ্গিক। ও গয়টা আমরা এইভাবেও লিখতে পারি, আবার ইচ্ছা করলে ভেঙেও লিখতে পারি। ও তার সঙ্গে এই গ আমরা দিতে পারি, আঙ্গিক। তারপরে মৌখিক আমরা দিতে পারি, যেমন মুখ যোগ স্নিক বা ইক, যেটাই দেই এখানে রস্যকার, খেয়াল করুন এই যে রস্যকার এটা কিন্তু ও হয়ে যাচ্ছে, তাহলে যে শব্দটা পাবো সেটা হচ্ছে ময়ের সঙ্গে ঔকার হবে মৌ, আর ক্ষয়ের সঙ্গে এই ইকটা যোগ হয়ে গেল মৌখিক, মৌখিক। এরকম বহু শব্দ আছে, ঐকিক, পৌত্তলিক, তারপরে আক্ষরিক, বাৎসরিক, বার্ষিক, দৈনিক, আন্তরিক, নৈতিক, সাময়িক। সাময়িক মূল শব্দ সময়, তার সঙ্গে যদি ইক বা স্নিক যে প্রত্যয় দেই, এই শটা অটা তখন এখানে আ হয়ে যাবে, অর্থাৎ সা ম অন্তস্থ এর সঙ্গে এই ইক যুক্ত হয়ে গেল, অর্থাৎ সাম ইক। আমরা অনেকে ভুল করে পরীক্ষার প্রশ্নে আমরা সাময়িক দীর্ঘিকার দিয়ে লিখি। মনে রাখবেন এখানে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই প্রত্যয়টা ইক বা স্নিক প্রত্যয় যুক্ত হলে সেখানে কিন্তু দীর্ঘিকার হবে না। ইক দিয়ে যতগুলো শব্দ আমি উচ্চারণ করব, আমরা প্রত্যেকটাতেই হ্রস্বইকার দিয়ে উচ্চারণ করব, কেননা ইক বা স্নিক প্রত্যয় হ্রস্বইকার দিয়ে, দীর্ঘিকার দিয়ে এটা না। আর পরে যে প্রত্যয়টা দিলাম এখানে ঠিক শব্দ ওইভাবে না, আমি দিলাম এই জন্য যে আদিস্বরের বৃদ্ধি ঘটবে, এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যে শব্দগুলোতে এই শব্দটা, এই প্রত্যয়টা ব্যবহার হচ্ছে, অর্থাৎ এই মূর্ধন্য স্বয় নয় অথবা স্বরেও যদি প্রত্যয় যুক্ত হয়। যেমন আমি যদি বলি সংসদ, আমি সংসদ দিলাম, তার সঙ্গে এই প্রত্যয় অথবা স্বরেয় প্রত্যয় যুক্ত করে দিলাম, তাহলে যেটা হবে আদিস্বরের বৃদ্ধি ঘটবে এখানে, অর্থাৎ সাংসদ। আবার একই রকম যদি বলি ভরত, তার সঙ্গে যদি এই প্রত্যয় যুক্ত করে দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভারত, অর্থাৎ আদিস্বরের বৃদ্ধি এখানে হলো এই আকার ভারত। ছত্র, তার সঙ্গে যদি আমরা এই প্রত্যয় যুক্ত করে দেই তাহলে সেটা হবে ছাত্র, ছাত্র। অর্থাৎ এই প্রত্যয়টা বেশ কিছু শব্দ তৈরি করে, এবং এই প্রত্যয়ের যে শব্দগুলো তৈরি হয় দুইটা উচ্চারণ হয়, অর্থাৎ একটা শেষে অ উচ্চারণ হবে, আর কোনো কোনোটা শব্দে, কোনো কোনো শব্দের শেষে শুধুমাত্র স্বরে উচ্চারণ হবে। যেমন শিশু, তার সঙ্গে যদি আমি এই প্রত্যয়টা যুক্ত করে দেই
তাহলে যে শব্দটা আমি পাবো, এখানে রস্বইকার আদিস্বরে বৃদ্ধি করবে, এই যে রস্বইকারের জন্য ওই, তাহলে তালব্য স এর সঙ্গে আমি এখানে ঐকার দিলাম, এখানে তালব্য স আর এই ব। শৈশব, গৌরব, বান্ধব, দানব, মাধব, যতগুলো আছে প্রত্যেকটাতে দেখেন অ উচ্চারণ হচ্ছে। আর ভারত অর্থাৎ শেষে অ উচ্চারণ হচ্ছে, সাংসদ অর্থাৎ শেষে অ উচ্চারণ হচ্ছে। তাহলে অব এবং অ উচ্চারণটা হবে, এই প্রত্যয়টা যদি যুক্ত হয় শব্দের শেষে, তাহলে সেখানে অব বা স্বরেয় উচ্চারণ হবে। আমি এই নিয়মটা এখন মুছে দেই। এবার অন্য প্রত্যয়ের অন্য একটা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, সেই নিয়মগুলো দিব। একসঙ্গে আমি 3-4টা নিয়ম দিচ্ছি। স্ত্রীবাচক নি প্রত্যয়, ইনি প্রত্যয়, তা প্রত্যয়, ত প্রত্যয়, এই দুইটা কিন্তু স্ত্রীবাচক প্রত্যয়, এবং তা এবং ত এই দুইটা যদি থাকে, তাহলে মূল শব্দের সঙ্গে যদি দীর্ঘইকার থাকে, সেই দীর্ঘইকারটা এখানে হ্রস্বইকার হয়ে যাবে। অনেক ভালো ভালো শব্দ আছে যে শব্দগুলোতে আমরা এই বানানটা ঠিকভাবে লিখতে পারি না, এই নিয়মটা না জানার কারণে সেখানে এই সমস্যাটা হয়। যেমন সহযোগী, সহযোগী বানান এটাই শুদ্ধ, কিন্তু এর সঙ্গে যদি আমি নি যোগ করে দেই, তাহলে এই যে মানে মূল শব্দের যে দীর্ঘিকার, এই দীর্ঘিকারটা থাকবে না, এটা হবে সহযোগী, আর এটা ঠিক থাকবে 9 দীর্ঘি, সহযোগিনী। এমনকি যদি এই শব্দটা আমরা দেই বিদেশি যোগ নি, বিদেশি যোগ নি, এখানে কিন্তু দীর্ঘিকার, মনে রাখবেন অভিধানে এখানে দীর্ঘি আছে। আমরা অনেকে আধুনিকতার মানে অজুহাত দিয়ে এখানে বিদেশি শব্দটা আমরা হ্রস্বইকার লিখি, দেশি শব্দটা হ্রস্বইকার লিখি, এটা ঠিক না। এটা প্রত্যয় নিয়মে এটা হ্রস্বইকার হবে। যেমন এই প্রত্যয়ের কারণে শব্দটা হবে বিদে, এই যে তালব্য শয় হ্রস্বইকার হয়ে গেল, এই প্রত্যয়ের কারণে এর সঙ্গে আমি নি যোগ করে দিলাম, যেহেতু এই নিয়ের কারণে এই তালব্য শয়ের দীর্ঘিটা এখানে থাকলো না, এখানে হ্রস্বইকার হয়ে গেল। তো অর্ধাঙ্গিনী অর্থাৎ অর্ধাঙ্গিনী সহ, তারপরে আপনার সহধর্মিনী, রোগিণী, বিরোহিণী, বন্দিনী, অনুগামিনী, বিজয়িনী, বিজয়ী, অন্তস্থয় দীর্ঘি, তার সঙ্গে নিয়ে যদি যোগ করে দেই, তাহলে সেখানে হ্রস্বইকার হয়ে যাবে। একই রকম এই ইনিটাও ওইভাবেই যখন যোগ করব, তখন আগের দীর্ঘিটা হ্রস্বইকার হবে। এরপরে আসেন তা প্রত্যয় এবং ত প্রত্যয় দিয়ে কয়েকটা শব্দ দেখাই। যেমন প্রতিযোগী, এখানে দীর্ঘিকার, এটা ঠিক আছে, প্রতিযোগী, তার সঙ্গে যদি আমি তা প্রত্যয় যুক্ত করে দেই, তখন এই তা প্রত্যয়ের কারণে এই দীর্ঘিটা আর থাকবে না, এই দীর্ঘিটা তখন হ্রস্বইকারে পরিণত হবে। অর্থাৎ প্রতিযোগিতা তখন আমরা লিখব প্রতিযোগিতা, অর্থাৎ এখানে প্রতিযোগিতা হ্রস্বইকার, এখানে প্রতিযোগী দীর্ঘিকার। এখন কোন জায়গায় সমস্যাটা হয়, একই লেখায় মনে করেন আমরা যদি লিখি যে অনেক প্রতিযোগী বানান কিন্তু এইটা দিব আমরা, অনেক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছে, প্রতিযোগিতায় যখন আমরা বলবো তখন এইভাবে লিখব, তখনই আমরা মানে অনেকটা বিভ্রান্তের মধ্যে পড়ি যে প্রতিযোগী বানান আমি দীর্ঘিকার দিলাম আর প্রতিযোগিতা বানান হ্রস্বইকার কেন দেব। অর্থাৎ আমরা ধরে নেই যে বানানের কোনো নিয়ম নেই, হ্রস্বইকার এবং দীর্ঘইকার একটা দিলেই চললো, এটা ভুল ধারণা। এটা আমাদের না জানার কারণে আমরা এই ধরনের ব্যাখ্যাটা দিয়ে থাকি। তারপরে সহযোগিতা, বৈরিতা, যেমন বয়ইকার রয় দীর্ঘি, তার সঙ্গে যদি আমি তা যোগ করে দিই, তাহলে এই দীর্ঘিটা থাকবে না, এটা হ্রস্বইকার হয়ে যাবে। তয় বয় প্রত্যয়, এই যে এখানে যেটা আছে তয় বয় প্রত্যয়, যেমন
মন্ত্রী বানান কিন্তু এটি শুদ্ধ, মন্ত্রী দীর্ঘ হবে, তৎসম শব্দ। এর সঙ্গে যদি আমি তয় বয় প্রত্যয় যুক্ত করে দেই, তাহলে যে শব্দটা হবে মন্ত্রিত্ব। এই এই দেখেন এখানে রস্বইকার আছে, এখানে কিন্তু দীর্ঘি আছে। এখন কোনো পত্রপত্রিকায় যদি একই মানে লাইনে যদি লেখে যে অমুক মন্ত্রী, কোনো একজন মন্ত্রীর নাম উল্লেখ করা হলো, অমুক মন্ত্রী বানান দীর্ঘিকার মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, মন্ত্রিত্ব, তখন আমি রস্বইকার দিব। ওই জায়গাগুলোতে আমরা বিভ্রান্তে পড়ি যে আমরা বানানে মন্ত্রী বানান দেখছি দীর্ঘিকার আর মন্ত্রিত্ব বানানে দেখছি রস্বইকার। তাহলে কোনটা হবে? অর্থাৎ এটা কেন হলো? এই তয় বাই প্রত্যয়ের কারণে। আর এখানে তো প্রত্যয় নাই, এটা তো মূল শব্দ, সেই কারণে এখানে দীর্ঘিকার টিকে থেকে গেছে। এরপরে বাংলা বানানের প্রত্যয় ঘটন নিয়মের আর কয়েকটা বলবো, দুইটা নিয়ম দেখাবো। একটা হচ্ছে চারটা শব্দ, করণ, কৃত, ভবন, আর একটা হচ্ছে ভূত। একটা করণ, কৃত, আর একটা হচ্ছে ভবন, আর একটা হচ্ছে ভূত। এই চারটা শব্দ বা প্রত্যয়, অনেকে শব্দ বলছেন, অনেকে স্বাধীন মানে শব্দ হিসাবেও বলছেন, যেটি হোক না কেন, এইগুলো যখন কোনো শব্দের শেষে যুক্ত হবে, যে শব্দের সঙ্গে যুক্ত হবে সেই শব্দে একটা নতুন করে দীর্ঘিকার আসবে। যেমন এখানে নমুনা দিচ্ছি কয়েকটা। যেমন বস, তার সঙ্গে আমি দিলাম করণ, তাহলে যে শব্দটা হবে এই করণ, এই যে প্রত্যয় বা শব্দ যেটাই হোক, এটার কারণে এখানে একটা দীর্ঘিকার হবে। অর্থাৎ আমি লিখব বসি করণ। আবার দখল যোগ কৃত, এই কৃত থাকার জন্য তখন এখানে হবে দখলি কৃত। আবার যদি এখানে বলি ঘন যোগ ভবন, এখানে হবে ঘনী ভবন। আবার ভূত, দ্রব যোগ ভূত, দ্রব যোগ ভূত। তাহলে এখানে যেটা হবে সেটা হলো দ্রবীভূত। এখানে লক্ষ্য করুন, ভূত বানান কিন্তু আমি দীর্ঘকার দিয়ে লিখছি। একটা ভালো একটা বিষয়, এই বানানটা আমাদের ভুল হয়, সেটা হলো ভূত, ভুতুরে ইত্যাদি শব্দ। ভূত অর্থাৎ ভূত, যেটা পেতনি বা ভূত, সেই ভূত রস্যকার, আর বা ভুতুরে এখানে রস্যকার। ভূত, ভুতুরে, অদ্ভুত, এই তিনটা শব্দে রস্যকার। আর যতগুলো ভূত আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু দীর্ঘকার হবে। অর্থাৎ এই যে ভূত বা ভূত আমরা যেটি বলি না কেন, এখানে দীর্ঘকার তখন হবে। শুধু ওই তিনটে শব্দ, অদ্ভুত, ভূত আর ভুতুরে, এই তিনটে শব্দে আমরা রস্যকার ব্যবহার করব। বাদ বাকি সব জায়গাতেই ওই ভূত বা ভূত যেটাই বলি সেখানে আমরা দীর্ঘকার ব্যবহার করব। এখন শেষ একটা নিয়ম দিব। সমাসবদ্ধ পদের কারণে বাংলায় কিছু কিছু বানান পরিবর্তন হয়। অর্থাৎ দুটি পদ বা একাধিক পদ যখন এক পদে পরিণত হবে, তখন প্রথম পদের শেষে যদি দীর্ঘিকার থাকে তাহলে সেই দীর্ঘিকারটা রস্বইকার হবে। যেমন কিছুক্ষণ আগে আমি এই শব্দটা লিখলাম, মন্ত্রী দীর্ঘিকার, তার সঙ্গে আমি যুক্ত করলাম সভা। এটা কিন্তু সন্ধি না, আমি দেখালাম দুইটা যুক্ত হওয়ার কারণে এইটা চিহ্নটা দিলাম। যখন আমি দুইটা শব্দ একখানে করে দিব, একই মাত্রায় লিখব, তখন এই দীর্ঘিকারটা দিব না, তখন এখানে রস্বইকার চলে আসবে। মন্ত্রিসভা অর্থাৎ
আমি শুদ্ধভাবে লিখছি, মন্ত্রী সভা। একই রকম প্রাণী, প্রাণী আর একটা শব্দ দিলাম বিদ্যা। তাহলে এই যে দুইটা শব্দ প্রাণী সম্পর্কিত যে বিদ্যা, তার মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো এই যে পরবর্তী পদ, এই পরবর্তী পদের প্রভাবে এই যে দীর্ঘিকার, এই দীর্ঘিকার এখানে থাকবে না, এটা হয়ে যাবে এখানে হ্রস্বইকার এবং একটা শব্দ হয়ে যাবে প্রাণীবিদ্যা। অর্থাৎ সমাসবদ্ধ পদের একাধিক পদ যদি এক পদে পরিণত হয়, তাহলে প্রথম পদের শেষে যদি দীর্ঘিকার থাকে, পরবর্তী পদের প্রভাবে ওই দীর্ঘইকারটা এখানে হ্রস্বইকারে পরিণত হবে। তো এই ছিল প্রত্যয় ঘটিত নিয়মের গুরুত্বপূর্ণ যে সমস্ত নিয়ম আছে বানান সম্পর্কিত, সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে আমি সন্ধির যে বানান সম্পর্কিত যে নিয়ম, আমি বলতে পারি যে সন্ধির সব নিয়মগুলোই কিন্তু বানান সম্পর্কিত। তারপরও যে শব্দগুলো আমরা সব সময় ব্যবহার করি, গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দগুলোতে প্রায় আমরা মানে ব্যবহার করি যে শব্দগুলো, সেই শব্দগুলোর ক্ষেত্রে সন্ধি কি ভূমিকা রাখছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো অনলাইন ক্লাসে আজকে বানানের প্রত্যয় ঘটিত নিয়মে উপস্থিত থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।